আমরা এখন কিছু এন্ট্রান্স স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে বেশিরভাগ কোয়েশ্চেন করা হয়েছে সেগুলো জেইই মেন্স 2024-এ যে প্রিভিয়াস অ্যাটেম্প নাম্বার 1 এবং এর আগে WJEE এবং জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। First question, the projectiles are projected from a tower of height 400 meter and angles 45 degree and 60 degree horizontally. If they have the same time of flight t same দেওয়া রয়েছে, then find the ratio of their initial velocities মানে initial velocities. আচ্ছা, এটাকে ড্র করে নেওয়া যাক। তাহলে এরকম হাইট থেকে দুটো পার্টিকেলের জন্য তো আমরা দুইবার ড্র করছি। 400 মিটার, প্রথম পার্টিকেলটাকে ধরা যাক U1 ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়েছে, সেকেন্ডটাকে U2 দেওয়া হয়েছে। হরাইজন্টালের সঙ্গে একটা 45 ডিগ্রি একটা 60 ডিগ্রিতে ছোড়া হয়েছে। এটা 45 ধরা যাক, দিস ইজ 60 ডিগ্রি, আমি রাফলি আঁকছি এখানে। দিস ইজ অলসো 400 মিটার। এবার বলেছে যে দুটো টাইম অফ ফ্লাইট সেম। টাইম অফ ফ্লাইট সেম হওয়ার জন্য দুটো পার্টিকেলই সেম টাইমে এই হাইট থেকে নিচে পড়বে, রাইট? তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালং ওয়াই অ্যাক্সিস এই দুটি পার্টিকেলের মোশন চেক করব। তাহলে এটা কেস নাম্বার 1, কেস নাম্বার 2। প্রথমটার জন্য ওয়াই অ্যাক্সিস আমি ওপরের দিকে সব কোয়ান্টিটিকে পজিটিভ ধরছি, প্রত্যেকটা পার্টিকেলের উপরে নিচের দিকে জি প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রথমটার জন্য লেখা যায় ওয়াই ডিসপ্লেসমেন্ট নিচের দিকে 400 মিটার, তাহলে -400 ইকুয়ালস টু U1 এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে U1 divided by √2, U1 sin 45, so U1 divided by √2 into T minus half G T square. Then এটা হচ্ছে 1 নম্বর পার্টিকেলের জন্য। 2 নম্বর পার্টিকেলের জন্য কি লেখা যায়? দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ U1 এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে √3 U2 by 2, U2 sin 60 degree, so -400 equals to √3 U2 by 2 into T minus half GT square. So দুটো কেসেই আমি U1 আমি এই হাফ GT স্কোয়ারকে এই পারে আনবো। T equals to half GT square minus 400. This can be written as √3 U2 by 2 to T equals to half GT square minus 400. এবার আমি 1 ডিভাইডেড বাই 2 করব। তাহলে কি হবে? U1 ডিভাইডেড বাই √2, টি আর টি ক্যান্সেল আউট হয়ে যাবে, √3 U2 বাই 2 টি ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, ইকুয়ালস টু দুই পারেই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে সেম কোয়ান্টিটি দেওয়া আছে, সো দিস উইল বি 1। সো উই ক্যান রাইট অ্যাজ, এখানে যদি ক্যালকুলেট করে নেই √2 এখানে √2 হয়ে যাবে, so this can be written as U1 by U2 equals to √3 ওপরে যাবে আর নিচে থাকবে √2. So the answer, the ratio of their initial velocities will be √3 by √2. Next question, a force of 10 Newton is applied on a 3-block system. 3টে ব্লকের সিস্টেম দেওয়া রয়েছে, find the ratio of the tension T1 and T2. আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা T1 T2, তাহলে প্রথমে আমরা এখানে সিস্টেম অ্যাপ্রোচ ইউজ করব। তাহলে প্রথমে এই তিনটে ব্লককে একই সিস্টেমে ধরে নেওয়া গেল। এই তিনটে ব্লক দুটো স্ট্রিংয়ের মাধ্যমে জুড়ে রয়েছে। তাহলে কোনো একটা ব্লকের যদি অ্যাক্সেলারেশন A হয়, স্ট্রিংয়ে জুড়ে থাকার জন্য স্ট্রিং বরাবর 3 কেজি ব্লকেরও অ্যাক্সেলারেশন A হবে এবং 2 কেজি ব্লকেরও অ্যাক্সেলারেশন A হবে। এটা আমরা একটা কনসেপ্ট জানি যে 2 or more than 2 ব্লকস যদি স্ট্রিং দ্বারা অ্যাটাচ থাকে তাহলে স্ট্রিং বরাবর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন সেম হয়। ফোর্স এই দিক বরাবর রয়েছে, তাহলে অ্যাক্সেলারেশনও এই দিক বরাবর রয়েছে। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন বের করা যায়। টোটাল এক্সটার্নাল ফোর্স এই পুরো সিস্টেমের ওপরে এই পুরো সিস্টেমের ওপরে টোটাল এক্সটার্নাল ফোর্স কি? এই পুরো হলুদ হাইলাইটের যে সিস্টেমটা আছে তারপরে T1 আর T2 হচ্ছে ইন্টারনাল ফোর্স। আমি কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবর দেখছি। এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স হচ্ছে 10 নিউটন, তাহলে
acceleration of the system equals to F external divided by mass of the system. So total external force is 10, total mass system হচ্ছে 10, 5 plus 3 plus 2 10. So this will be 1 meter per second square. Right? তাহলে this is acceleration of the system, this is same as acceleration of each of the blocks. তাহলে acceleration of each block is same as 1 meter per second square. Right? তাহলে ফার্স্ট ব্লকের জন্য দেখা যাক। ফার্স্ট ব্লকের জন্য 5 কেজি ব্লকের জন্য এই বরাবর টেনশন হচ্ছে T2। আচ্ছা, ব্লক থেকে T2 এর ডিরেকশন কোন দিকে হয়? ব্লক থেকে আউটওয়ার্ডস। আবার 3 কেজি ব্লক থেকে এই বরাবর, 3 কেজি ব্লকের এই পারে T1, এই দিক বরাবর T2। ব্লক থেকে আউটওয়ার্ডস হবে, কোনো পয়েন্টে আউটওয়ার্ডস হবে টেনশনের ডিরেকশন। সো T2 দিস ইজ 5 কেজি, এই বরাবর 10 নিউটন এবং অ্যাক্সিলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ক্যান রাইট টোটাল ফোর্স হচ্ছে 10 নিউটনের দিকে, কারণ অ্যাক্সিলারেশন 10 নিউটনের দিকে। সো 10 minus T2 equals to 5 into 1 mass into acceleration. So T2 equals to 10 minus 5, that is 5 Newton. Similarly আমরা দুই কেজি ব্লকের জন্য দেখে নেওয়া যাক। 2 কেজি ব্লকের ওপরে একমাত্র ফোর্স অ্যাক্ট করেছে T1 এবং তার উপরে অ্যাক্সিলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ইউ ক্যান সিম্পলি রাইট T1 equals to mass into acceleration, so 2 Newton. So T1 আর T2 হচ্ছে, T1 হচ্ছে 2, T2 হচ্ছে 5, 2 আর 5, 5 আর 2 করলেও কিন্তু হবে না, T1 আর T2 বের করতে বলেছে। দেন তারপরের কোয়েশ্চেন বলেছে যে আইস -10 ডিগ্রি টেম্পারেচার থেকে তাকে হিট দেওয়া হলো এবং তার 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিম বাষ্পে পরিণত হলো। তাহলে কারেন্ট কার্ভ প্লটেড বিটুইন টেম্পারেচার অ্যান্ড টাইম। তো টেম্পারেচার ক্রমশ বাড়ছে আইসে, দেন সেটা প্রথমে লিনতাপ নিয়ে জলে পরিণত হবে, দেন জলের টেম্পারেচার বাড়বে, 100 ডিগ্রিতে পৌঁছাবে জল 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে, দেন 100 থেকে লিনতাপ নিয়ে সেটা বাষ্পে পরিণত হবে এবং দেন স্টিমে পরিণত, বাষ্পে বলতে স্টিমে পরিণত হবে এবং স্টিমের টেম্পারেচারও বাড়তে থাকবে। তাহলে এটা কেরম করে লিখে দেওয়া যায়? প্রথমে আইস ছিল -10 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কিছু অ্যামাউন্টে টেম্পারেচার বেড়েছে, ডেল অফ টেম্পারেচার, দিস ইজ ইনক্রিজ অফ টেম্পারেচার, সেখান থেকে পরিণত হয়েছে এটা আইস অফ 0 ডিগ্রি সেলসিয়াসের আইস, রাইট? দেন এখান থেকে লেটেন্ট হিট, এই অবস্থায় কিন্তু টেম্পারেচার বাড়েনি, এই অবস্থায় লেটেন্ট হিট অর্থাৎ লিনতাপ নেওয়া হয়েছে, আইসের মধ্যে লিনতাপ দেওয়া হয়েছে, তাহলে এই সময় টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে 0। দেন এটা ওয়াটারে পরিণত হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে, দেন ওয়াটারের টেম্পারেচার বাড়ানো হয়েছে, এখানেও ∆T > 0, টেম্পারেচার বেড়েছে, ইট কনভার্টেড ইন্টু ওয়াটার অফ 100 ডিগ্রি সেলসিয়াস, দেন এগেন লেটেন্ট হিট দেওয়া হয়েছে, ইট টার্নস ইন্টু স্টিম অফ 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে টাইমের সঙ্গে কোথায় কোথায় ইনক্রিজ হয়েছে? প্রথমে ইনক্রিজ হয়েছে এবং তারপরে এক জায়গায় স্থির হয়েছিল, এখানে স্থির হয়েছে টেম্পারেচার। আচ্ছা, দেন এখানে টেম্পারেচার বেড়েছে, আবার টেম্পারেচার স্থির হয়েছে। তাহলে প্রথমের টেম্পারেচার কী ছিল? নেগেটিভে ছিল। সো প্রথমে এগুলোতে টেম্পারেচার নেগেটিভ রয়েছে সবকটাতেই। তারপর বলেছে যে টেম্পারেচার বাড়ানোর ফলে এক সময় এসে স্থির হয়েছে, তো এখানে স্থির, এটা হবে না, এখানে স্থির রয়েছে। আচ্ছা, দেখে নেওয়া যাক। তারপরে টেম্পারেচার আবার বেড়েছে, ঠিক আছে, প্রথমে বাড়ছিল, স্থির হলো, তারপর আবার বেড়েছে, তো এটা হবে না, এখানেও বেড়েছে, ঠিক আছে, এখানে বেড়েছে, ওকে, এটা তো ফলস। তারপরে ওয়াটার আবার লেটেন্ট হিট নিয়েছে, লেটেন্ট হিট নেওয়ার ফলে এখানেও টেম্পারেচার ডিফারেন্স কত এসছে? এই পজিশনে টেম্পারেচার ডিফারেন্স 0 এসছে, তো ফাইনালি টেম্পারেচারটা স্থির হয়ে গিয়েছে। সো দিস উইল বি দ্য রাইট অপশান, বি হচ্ছে রাইট অপশান। ডিতে দেখো টেম্পারেচারটা কমে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সরি, আর এটা কেন হবে না? এখানে টেম্পারেচার প্রথমে বেড়েছে, তারপরে কনস্ট্যান্ট থেকেছে, তাহলে এখানে আইস থেকে ওয়াটারে যে কনভার্সনটা সেটা দেওয়া নেই।
আর এক্ষেত্রে টেম্পারেচার স্থির থেকেছে, কিন্তু এখানে দেখো এই পজিশনে টেম্পারেচার সাডেনলি রাইজ করেছে। তো ওয়াটার 0 ডিগ্রি থেকে তার টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে, দেন সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে পরিণত হবে, তো সেটা দেওয়া নেই। সো দিস বি উইল বি দ্য রাইট অপশন। এটা ভালো কোয়েশ্চেন ছিল, এটা সম্ভবত WBJE কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের। এরপর এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন এর আগে অনেকবার WBJE এবং JEE মেন্সে এবং নিটে জিজ্ঞাসা করা হয়েছিল। বলেছে যে ইন এ গিভেন সার্কিট দ্য রিডিং অফ ভোল্টমিটার ইজ 1 ভোল্ট। তাহলে আমি এখানেই করে দিচ্ছি, ভোল্টমিটারের রিডিং হচ্ছে 1 ভোল্ট, রাইট? তাহলে এটা আইডিয়াল ভোল্টমিটার না, আইডিয়াল ভোল্টমিটার সরি এটা আচ্ছা ভোল্টমিটার রিডিং এটা, দেন রেজিস্ট্যান্স বের করতে বলেছে। আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হবে তোমরা সেটা কমেন্ট করে জানাও, আইডিয়াল ভোল্টমিটার এবং আইডিয়াল অ্যামমিটারের ক্ষেত্রে। এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ডিফারেন্ট ভ্যালুস দেওয়া রয়েছে, বের করে নেওয়া যাক। এই ভোল্টমিটার এই রেজিস্ট্যান্সটা প্যারালালে রয়েছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও ভোল্টেজ ডিফারেন্স কত? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। যদি এটা 1 ভোল্ট হয়, এখানে 5 ভোল্ট টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এই 200 ওহমের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট। ওকে, এখানে লো ভোল্টেজ মাইনাস থেকে প্লাস, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে গেইন হয়েছে 5 ভোল্ট। দেন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক বরাবর যায়, এরকম করে যাবে কারেন্ট, ভোল্টমিটারের মধ্যে দিয়ে যাবে, 100 ওহমের মধ্যে দিয়ে যাবে, অ্যান্ড দেন দুটো কারেন্ট যোগ হয়ে 200 ওহমের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে প্লাস থেকে মাইনাস, অর্থাৎ হাই ভোল্ট থেকে লো ভোল্টের দিকে যায়। সো এখানে দেখো মাইনাস থেকে প্লাস গেইন হয়েছে 5 ভোল্ট, প্লাস থেকে মাইনাস ড্রপ হয়েছে 1 ভোল্ট, অ্যান্ড এখানেও প্লাস থেকে মাইনাস ড্রপ হতে হবে 4 ভোল্ট। সো ভোল্টেজগুলো বের করলাম। এবার 100 ওহমের মধ্যে আমি কারেন্ট বের করতে পারি। আমি এখানে গভর্নিং ফর্মুলা হচ্ছে ওহমস ল, V = I × R। সো I 100 ওহমের মধ্যে দিয়ে বের করতে পারি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, I = V / R। ওকে, তাহলে I = V / R, তাহলে এত অ্যাম্পিয়ার। আচ্ছা, দেন 200 ওহমের মধ্যে দিয়েও আমি কারেন্ট বের করতে পারি। 200 ওহমের মধ্যে কারেন্ট হচ্ছে, ভোল্টেজ হচ্ছে 4 / 200 অ্যাম্পিয়ার, এত ওহম, দ্যাট ইজ 1/50 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা এই নোডটাকে এই নোডটার নাম দিলাম P, এই নোডের নাম দিলাম আমরা P। ওকে, তাহলে আমরা KCL লাগাবো P নোডে। ছবির ওপরে লিখতে গেলে ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। KCL লাগাবো P নোডে। KCL কি বলছে? দুটো ব্রাঞ্চ থেকে যা কারেন্ট ইনকামিং সেটাই এই P নোড থেকে আউটগোয়িং হবে। এখানে ইনকামিং কারেন্ট কি? I অ্যাক্রস ভোল্টমিটার প্লাস I 100 ওহম ইকুয়ালস টু কারেন্ট অ্যাক্রস 200 ওহম। তাহলে আমরা কারেন্ট থ্রু ভোল্টমিটার বের করতে পারবো। 200 ওহমের মধ্যে দিয়ে 1/50 অ্যাম্পিয়ার, আর 100-এর মধ্যে দিয়ে 1/100 অ্যাম্পিয়ার। সো দিস উইল বি 1/100 অ্যাম্পিয়ার কারেন্ট, রাইট? তাহলে ভোল্টমিটারের মধ্যে আমরা কী পাচ্ছি? তার কারেন্ট পেয়ে গেলাম 1/100 অ্যাম্পিয়ার, এবং তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি, দ্যাট ইজ গিভেন অ্যাজ 1 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্স বের করতে পারবো V = I × R, তাহলে R = V / I হবে। সো দিস উইল বি 1 / 1/100 এত ওহম। সো দিস ইজ 100 ওহম। এই হচ্ছে রাইট অপশান। ঠিক আছে, এই অঙ্কটা আরেকবার এই প্রশ্নে রিপিট হবে। আমরা সম্ভবত এর পার্ট 2-তে, এই সলিউশনের পার্ট 2-তে সেই প্রশ্নটা আবার করতে চেষ্টা করব। আচ্ছা, নেক্সট, এটা খুব সহজ কোয়েশ্চেন। ইন এ সার্কিট শোন বিলো দ্য পোটেনশিয়াল ড্রপ in forward bias across silicon and germanium diodes are given as 0.7 volt and 0.3 volt. তাহলে এখানে সিলিকন ডায়োডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া যাক সিলিকন ডায়োড, এই দুটো ডায়োড ফরওয়ার্ড বায়াস আছে কি না। দেখো, ডায়োডের মধ্যে এটা হচ্ছে P সাইড, এটা হচ্ছে N সাইড, P সাইড N সাইড। P সাইডটা হাই ভোল্টেজের সঙ্গে লাগানো রয়েছে। কোনো ডায়োড যদি দেওয়া থাকে তার মধ্যে দিয়ে ফরওয়ার্ড ভোল্টেজে কারেন্ট ফ্লো করবে, ফরওয়ার্ড ভোল্টেজে কারেন্ট ফ্লো করে এই অ্যারো সাইনের ডিরেকশনে। তাহলে এই দিকটা হচ্ছে P সাইড, এটা N সাইড, রাইট? তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকতে গেলে এই P সাইডটাকে হাই ভোল্টেজে থাকতে হয়, N সাইডটাকে লো ভোল্টেজে থাকতে হয়। অনেকে এটাকে প্লাস মাইনাস হিসাবে লেখে,
প্লাস মানে কিন্তু যদি কোনো ডায়োডের অ্যাক্রসে বা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা ব্যাটারির অ্যাক্রসে প্লাস মাইনাস লেখার মানে কিন্তু পজিটিভ বা নেগেটিভ নয়, মানে এখানে পজিটিভ ভোল্ট হতে হবে, এখানে নেগেটিভ ভোল্টেজ হতে হবে সেরকম নয়, হাই ভোল্টেজ অন্যদিকে লো ভোল্টেজ হতে হবে, রাইট? তাহলে এখানে দেখে নেওয়া যাক, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এদিকে 15, তাহলে এই বরাবর ভোল্টেজ ড্রপ করেছে, তাহলে এটা হচ্ছে হাই ভোল্টেজ, এই বরাবর লো ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজ, এখানে লো ভোল্টেজ। সো দিস ইজ ইন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কী বলা আছে, 0.7 ভোল্ট ভোল্টেজ ড্রপ, তো হাই থেকে লোয়ের দিকে ড্রপ হয়েছে, ঠিক আছে? পোটেনশিয়াল ড্রপ ইন ফরওয়ার্ড বায়াস, কোন দিকে ড্রপ হয়েছে, হাই থেকে লোয়ের দিকে। সো দিস ইজ, এখানে আমি প্লাস মাইনাস হিসেবে লিখি, প্লাস মাইনাস, এখানে ড্রপ হয়েছে কত, 0.7 ভোল্ট, এখানে ড্রপ হয়েছে কত, 0.3 ভোল্ট। তাহলে বাদ বাকি, তাহলে আমি এখানে টোটাল ড্রপ কত হয়েছে, 0.7 প্লাস 0.3 ভোল্ট। আচ্ছা, তাহলে এই ড্রপটাকে এইভাবে লেখা যেতে পারে যে এর ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে 15 ভোল্ট রয়েছে, ড্রপ মানে আমরা এটাকে ডায়োডগুলোকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি উইথ দ্য সেম পোটেনশিয়াল ড্রপ। তাহলে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। সো দিস ইজ 0.7 ভোল্ট, 0.3 ভোল্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, তো এই দুটোকে একসঙ্গে লিখে নেওয়া যাক, 4 ওহম, সরি, ঠিক আছে? তাহলে এই পজিশানে এই 4 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বের করব, রাইট? আচ্ছা, যদি এই এনটাকে 15 ধরা হয়, তারপরে ড্রপ হয়েছে 0.7, 0.3, মানে টোটাল ড্রপ কত হয়েছে এখানে, টোটাল ড্রপ হয়েছে 1 ভোল্টের, ঠিক আছে? তাহলে এই অ্যাক্রসের পোটেনশিয়াল কত, 15 থেকে 1 ড্রপ করলো, সো দিস ইজ 14 ভোল্ট। কোন দিকটা পজিটিভ, অর্থাৎ হাই ভোল্টেজ, এই দিকটা লো ভোল্টেজ, রাইট? তাহলে আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট বেরিয়ে যেতে পারবো, 4 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 14 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 7 ডিভাইডেড বাই 2, 3.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই 4 ওহমটা কি, 2.5 আর 1.5 কিলো ওহম, সরি এখানে কিলো ওহম দেওয়া আছে, এইগুলোকে মাথায় রাখতে হবে, এখানে কিলো ওহম আছে। সো এটা ইন্টু 10⁴ এরকম করে লিখি, 2K। সো দিস ইজ মিলি ওহম, ওকে, সরি মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এর অপশানগুলো আমার মনে হয় দেওয়া, এখানে আমি সিলেক্ট করতে ভুলে গিয়েছি, ঠিক আছে? আমি অপশান যেটা বেরোবে সেটা ঠিকইভাবে হবে, 8.75 এই টাইপের কিছু একটা বেরোবে। আচ্ছা, দেখে নেওয়া যাক। তাহলে এটা বেরোলো। দেন এই 4 ওহম, এই 4 কিলো ওহমটা কি, 2.5 কিলো ওহম এবং 1.5 কিলো ওহমের সিরিজ। তাহলে এই 3.5 ওহমটা 2.5-এর মধ্যে দিয়েও ফ্লো করছে, 3.5 মিলি অ্যাম্পিয়ার, এটা 2.5 কিলো ওহমের মধ্যে দিয়েও ফ্লো করছে এবং এটার মধ্যে দিয়েও ফ্লো করছে। এবার বলেছে কি, এবার অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2.5 কিলো ওহম। আমরা তো এখানে দুটো সিরিজ কম্বিনেশন দিয়ে 4 কিলো ওহমের অ্যাক্রসে বের করেছিলাম। এখানে বলেছে যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত, সেটা আমাকে বের করতে হবে, রাইট? তাহলে এখানে লেখা যায়, আচ্ছা কী করে বের করবো, V = IR, এখানে R দেওয়া রয়েছে, I দেওয়া আছে, তাহলে দুটোকে গুণ করে দেবো। তাহলে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস 2.5 কিলো ওহম, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 2.5 রেজিস্ট্যান্স, 2.5 কিলো ওহম, 2.5 into 10⁻10³ ইন্টু এর অ্যাক্রসে 3.5 into 10⁻³ এত, দিস মাচ ভোল্ট। সো এই দুটো কেটে যাবে, এর গুণ করলে আনসার পাবে 8.75 এত ভোল্ট। সো এর আনসার হবে 8.75 ভোল্ট, রাইট? আচ্ছা, এরপরে এটা খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার আমি সম্ভবত ক্লাসে একটুখানি ভুলভাবে করিয়েছিলাম, আনসারটা অন্যরকম বেরিয়েছিল, এখানে ওইগুলোকে মুছে দিই আপাতত। তো এটা কারেক্ট উপায় করার চেষ্টা করব। সিলেক্ট কারেক্ট থার্মোডাইনামিক প্রসেসেস করেসপন্ডিং টু বিলো কার্ভ গিভেন বিলো। আমরা এখানে দেখো থার্মোডাইনামিক্সের কনসেপ্টকে খুব যৎসামান্য ইউজ করবে এবং কমন সেন্স ইউজ করবে। এক্ষেত্রে প্রথম কাজ আমরা কি করব, আমরা দেখে নেওয়া যাক
কোনো থার্মোডাইনামিক প্রসেস, অ্যাডিয়াবেটিক বা অন্যরকম প্রসেসকে ইন জেনারেল একটা ফর্মে লেখা যায় পিভি টু দি পাওয়ার গামা বা পিভি টু দি পাওয়ার আলফা অনেক জায়গায় লেখে ইকুয়ালস টু কনস্ট্যান্ট ওয়েন টেম্পারেচার ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকে। তাহলে একে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি বাই পি। এবার এই গ্রাফের মধ্যে এ এবং বি দুটো প্রসেস দেওয়া রয়েছে, এদের মধ্যে বলেছে কোনটার জন্য কোন রকম প্রসেস হবে এবং গামার ভ্যালু দেওয়া রয়েছে 1.1। এবার দেখা যাক প্রথম কাজ আমরা যেটা করব, দ্যাট ইজ পি এর ভ্যালুকে কনস্ট্যান্ট করে নেব। পি এর কোনো একটা ভ্যালু নিয়ে এরকম করে সরল রেখা টেনে দেব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে তার জন্য দুটো করেসপন্ডিং আমরা ভোল্টেজ পাবো, ভোল্টেজ বলছি, দুটো করেসপন্ডিং ভলিউম পাবো। দিস ইজ ভলিউম, ওকে? তাহলে কী কী ভলিউম পাবো? ভি পাবো কী কী, এই বরাবর এইখানে এর জন্য পাবো ভি অফ এ, বি এর জন্য পাবো ভি অফ বি, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে প্রেশারকে আমরা কনস্ট্যান্ট করেছিলাম সেটা এখানেও করে নিই কনস্ট্যান্ট। তাহলে এটা একটা সাম কনস্ট্যান্ট দাঁড়ালো কে। তারপর আমরা লগ নেব দুই প্রান্তে। লগ নিলে আমার দাঁড়াবে গামা নিচে নামবে এলএন ভি ইকুয়ালস টু এলএন কে। এবার এলএন কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এলএন ভি ক্যান বি রিটেন অ্যাজ এলএন কে, দ্যাট ইজ সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই গামা। তো একে এরকম করে লেখা যায় সাম কনস্ট্যান্ট কে ড্যাশ ডিভাইডেড বাই গামা এলএন ভি। এবার দেখো খুব ভালো করে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ভলিউম যদি বেশি হয় তাহলে গামার ভ্যালু কম হবে, ঠিক আছে? তাহলে এরকম করেও লেখা যেতে পারে যদি দুটো ভলিউম হয়। এখানে দেখো ভলিউম দুটো কী কী রয়েছে, ভিবি আর ভিএ। তার মধ্যে কোনটা বেশি? ভিএটা বেশি। ভিএটা এক্স অ্যাক্সিসের বেশি দূরের দিকে রয়েছে 0 থেকে, এটা 0.0 থেকে বেশি দূরে রয়েছে ভিএ। সো আমরা পেয়েছি ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি। তাহলে দুই প্রান্তে লগ নেওয়া যাক। এলএন ভিএ ইজ গ্রেটার দ্যান এলএন ভিবি। এলএন ভি একে লেখা যায় এই ইকুয়েশন দিয়ে কে ড্যাশ divided by gamma of A is greater than K dash divided by gamma of B. So we can find gamma of B should be greater than gamma of A. এবার এখানে অপশানে দেখো কোথায় গামার ভ্যালু বি এর জন্য বেশি। সো বি এর জন্য গামা অফ বি শুড বি গ্রেটার দ্যান গামা অফ এ। এবার প্রথম অপশানে দুটোর জন্যই গামার ভ্যালু সেম দেওয়া রয়েছে। সো দিস ইজ রং অপশান। এখানে কিন্তু মাল্টিপল, এখানে কোয়েশ্চেনে বলেছে সিলেক্ট কারেক্ট থার্মোডাইনামিক প্রসেসিস। তো মাল্টিপল অপশান কারেক্টেড কোয়েশ্চেন, এটা সম্ভবত WBJEর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দেন তারপরেরটায় 1/, গামার ভ্যালু কত দেওয়া রয়েছে 1.1। তাহলে 1/, গামার ভ্যালু কত দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 1.1, দ্যাট ইজ 10 ডিভাইডেড বাই 11, দ্যাট ইজ almost equals to 0.9. So this is PV to the power 0.9 and this is PV, তার মানে PV to the power 1। তাহলে গামার ভ্যালু 1, গামার ভ্যালু 0.9। সো গামা অফ বি বেশি, তো দিস ক্যান বি ওয়ান রাইট অপশন। দেন গামার ভ্যালু এখানে হচ্ছে 1.1। সো দিস ইজ PV to the power 1.1, দিস ইজ PV to the power 1.05। সো এখানেও গামা অফ বি বেশি, তাহলে এটাও সঠিক উত্তর হতে পারে। ফাইনালি এখানে তো ভ্যালু দেওয়া রয়েছে 1.2 আর এখানে পিভি মানে পিভি টু দি পাওয়ার 1, তাহলে এখানে গামা অফ বি হচ্ছে কম, তার মানে এটা রং অপশান। তাহলে বি আর সি হচ্ছে আমার রাইট অপশানস, অপশান বি অ্যান্ড অপশান সি। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক ছিল, বেশ ভালো অঙ্ক। এই প্রসেসে আমরা এরপরে দেখব যে বিভিন্ন ডিফারেন্ট প্রসেস দেওয়া থাকলে অথবা ডিফারেন্ট গ্যাস বা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য যদি পিভিআর গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে এইরকমভাবে কোনো একটা পি অথবা ভলিউম কোনো একটাকে কনস্ট্যান্ট করে নিয়ে আমরা এরকম দুটো ডিফারেন্ট গ্রাফের মধ্যে কম্প্যারিজন করতে পারি। নেক্সট, এটা এসি কারেন্টের অঙ্ক মনে হতে পারে, কিন্তু এটা আসলে এসএইচএম এর বেসিক কনসেপ্ট জানলেই হয়ে যায়। এসএইচএম এবং ওহমস ল জানতে হবে। Voltage across a 5 ohm resistor is given as this much. Find out time required for the current through it to লেখা আছে, change from I/2 to I0। তাহলে বের করে নেওয়া যাক। ভোল্টেজ দেওয়া রয়েছে
কারেন্ট রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, তাহলে কারেন্ট বের করা যাবে। আর ভোল্টেজ হচ্ছে 200, লিখে নিই এটা 200 সাইন পাই টি, আর রেজিস্ট্যান্স হচ্ছে হাউ মাচ 5 ওহম। সো কারেন্ট ক্যান বি রিটেন অ্যাজ 200/5, সো 40 সাইন পাই টি। ঠিক আছে, I ইকুয়ালস টু V/R আমরা ইউজ করলাম ওহমস ল। তাহলে I এর একটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখব I এর ভ্যালু। প্রথমে যাবে I এর ভ্যালু হচ্ছে I0কে I0 বলেছে পিক কারেন্ট। পিক কারেন্ট মানে এই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে, সাইনের ভ্যালু -1 থেকে +1 হতে পারে। সো সাইনের ভ্যালু যদি +1 হয় তাহলে I0 ভ্যালু কত, I0 এর ভ্যালু হচ্ছে 40। ঠিক আছে, 40 অ্যাম্পিয়ার বা কিছু, এখানে ভোল্ট, এখানে তো ভোল্ট দেওয়াও নেই, এটা ভোল্ট দিতে হবে। ঠিক আছে, এটা এত অ্যাম্পিয়ার ধরে নিচ্ছি, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, যাই হোক। এবার তাহলে I ইকুয়ালস টু I0 কখন হবে, অর্থাৎ এই ভ্যালুটা 40তে কখন যাবে দেখে নেওয়া যাক। এখান থেকে তোমরা যদি SHM নাও জানো, সিম্পল ট্রিগোনোমেট্রির মাধ্যমে করে দেওয়া যায় যে I ইকুয়ালস টু 40, দ্যাট ইজ I0, I ইকুয়ালস টু, এরকম করে লিখি I ইকুয়ালস টু I0 দ্যাট ইজ 40 ইকুয়ালস টু 40 সাইন পাই T1 টাইমে গিয়েছে ধরা যাক। তাহলে সলভ করে নিয়ে আমরা পাই সাইন পাই T1 ইকুয়ালস টু 1 হচ্ছে সাইন অফ π/2, সো T1 ইকুয়ালস টু হাফ এত সেকেন্ড। আচ্ছা, দেন বলেছে I/2 থেকে I0 গেছে, তাহলে এটা T2 লিখতে হবে, এটা ফাইনালে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কী ছিল, I ইকুয়ালস টু I0/2, সো দিস ইজ 20 ইকুয়ালস টু 40 সাইন পাই T1, সো উই ক্যান রাইট সাইন পাই T1 ইকুয়ালস টু হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি, সো π/6, সো T1 ইকুয়ালস টু 1/6। তাহলে কত টাইম লেগেছে, ডেল অফ T ইকুয়ালস টু T2 মাইনাস T1 হাফ মাইনাস 1/6, সো দিস ইজ 2/6 1/3। ঠিক আছে, তাহলে 1/3। আচ্ছা, কোথায় ভুল হলো একটা, এখানে 100 পাই দেওয়া ছিল, এখানে লিখতে ভুল হয়েছে, এগুলো সব 100 পাই ছিল, কোনো ব্যাপার না, এখানে করে নেওয়া যাক 100 পাই। তাহলে এটা 100 পাই, সব কটায় পাইয়ের জায়গায় 100 পাই, তাহলে 100 নিচে নামবে, তাহলে এখানে 200 হবে, আর এখানে এটা 100 পাই, নিচে নামলে 200 হবে। ঠিক আছে, 200 600 হবে, এটা 200 এখানে না, সরি, এটা ইকুয়ালস টু 600 হবে। তাহলে T1 T2 ভ্যালু এখানে হয়ে যাবে 1/200 minus 1/600, so this is 600 common, 3 minus 1, 2/600, so this is 1/300 second, so 1/300 হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, বোঝা গিয়েছে, এটা একদম সিম্পল, ওহমস ল ইউজ করে নিয়ে এবং পাতি ট্রিগোনোমেট্রি ইউজ করে নিয়ে আমরা পেয়ে গেলাম। খালি জানতে হবে I0 পিক কারেন্ট মানে হচ্ছে এই I এর ভ্যালু কখন পিক, কখন হাইয়েস্ট হবে। ঠিক আছে, দেন এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা যেই মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। পার্টিকেল প্রিভিয়াস বলতে সম্ভবত এই বছরই দেওয়া হয়েছে, এই বছর মানে 24 সালের যেই মেন্সেই দেওয়া হয়েছে। পার্টিকেল ইজ প্লেসড অন আ আপওয়ার্ড প্যারাবোলিক কার্ভ, এটা আমরা প্যারাবোলার ইকুয়েশন জানি, y ইকুয়ালস টু x²/4 হ্যাভিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ ইকুয়ালস টু 0.5, বাট শুড বি দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাভাব এক্স অ্যাক্সিস। অ্যাভাব এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এখানে y অ্যাক্সিসে কত কোঅর্ডিনেট সেটা বের করতে বলেছে, তো y এর ভ্যালু আমাকে বের করতে হবে, সো দ্যাট ইট ডাজ নট স্লিপ। এবার দেখে নেওয়া যাক কীরকম বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই ইকুয়েশনটাকে কী করে লেখা যায়, এক্সের ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু 0 হবে, সো দিস ইজ এই ধরনের ইকুয়েশন, আপওয়ার্ড প্যারাবোলিক, সেটাও বলেও দেওয়া ছিল। এবং এর ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু x²/4, ঠিক করলাম ইকুয়েশনটা x²/4।
এখানে কোনো একটা পয়েন্টে একটা বডিকে রাখা রয়েছে এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ ইকুয়ালস টু 0.5 হাফ। এবার দেখো এই বডিটা নিচের দিকে নেমে আসতে চাইবে, কার জন্য? এই বডির ওপরে, এই বডির মাস যদি এম হয় তার উপরে ফোর্স লাগছে নিচের দিকে এমজি। এমজির দুটো কম্পোনেন্ট বেরোবে এইরকমভাবে, একটা কম্পোনেন্ট এমজি সাইন থিটা বা কস থিটা, যাই এমজি সাইন থিটা হবে এই বরাবর, সেটা বডিটাকে নিচে নামাতে চাইবে। সেই অবস্থায় ওপর দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশান লাগবে, এখানে ফ্রিকশান ফোর্স কাজ করবে। এবার বডি ডাজ নট স্লিপ, মানে বডিটা স্ট্যাটিক অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম হাইটে ওঠাতে হবে, অর্থাৎ এই অবস্থায় বডিটা এমনভাবে থাকবে যেন স্ট্যাটিক ফ্রিকশানটা তার লিমিটে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, এটা স্ট্যাটিক ফ্রিকশান এবং স্ট্যাটিক ফ্রিকশানটা হচ্ছে তার লিমিটে পৌঁছে গিয়েছে। এবার স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটকে লেখা যায়, এটা হচ্ছে ফ্রিকশনের লিমিট, স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটকে লেখা যায় মিউ ইন্টু এন। এবার এনের ভ্যালু বের করা যাক, তার আগে এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট আঁকি। আচ্ছা, কাজ করা যাক। এরকম আমার কার্ভ দেওয়া ছিল, আমি এমনি এঁকে নিই। এরকম আমার কার্ভ ছিল, এখানে পয়েন্ট ছিল, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট রয়েছে এরকম, এরকমভাবে আমরা একটা ট্যানজেন্ট পাবো, স্পর্শক পাবো। ঠিক আছে, এই পয়েন্টে সেই স্পর্শকটা কত অ্যাঙ্গেলে টাচ করবে, ধরা যাক এটা এক্স অ্যাক্সিসকে থিটা অ্যাঙ্গেলে ক্রস করছে। ঠিক আছে, তাহলে এই স্পর্শক বরাবর এটা একটা দেখো অনন্ত তলের মতো হয়ে গেল। তার নতিকোণ হচ্ছে থিটা, এখানে কোথাও একটা পয়েন্টে বস্তুটা রাখা রয়েছে এম বস্তু, তাহলে এখান থেকে আমরা খুব সহজে ফোর্সগুলো ক্যালকুলেট করতে পারি। এম এর ওপর দিকে লাগছে এন নর্মাল রিয়াকশান, নিচের দিকে লাগছে এরকম করে এমজি। আচ্ছা, এই বরাবর লাগছে এমজি সাইন থিটা, এগুলো ভ্যালু তো মনে আছে নিশ্চয়ই। এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, সো এমজি কস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ এমজি সাইন থিটা। আর এই বরাবর পড়বে এমজি, নর্মালের অপোজিট, হ্যাঁ, এই বরাবর পড়বে এমজি কস থিটা, কারণ এটা অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। আর কি ফোর্স পড়ছে, এই বরাবর ফ্রিকশান পড়ছে। কোন ফ্রিকশান? ফ্রিকশান অফ স্ট্যাটিক ফ্রিকশান, তার লিমিটিং ভ্যালু। কেন? এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে, এই হাইটে বস্তুটা জাস্ট নিচের দিকে স্লিপ করা থেকে আটকেছে। স্ট্যাটিক ফ্রিকশানের ভ্যালু কিন্তু সেলফ অ্যাডজাস্টিং, তার ভ্যালু 0 থেকে ক্রমশ বাড়তে বাড়তে একটা লিমিটে পৌঁছেছে এবং এই অবস্থায় জাস্ট স্লিপ করা থেকে বস্তুটাকে আটকে রেখেছে। তাহলে আমরা লিখতে পারি যে এফএস স্ট্যাটিক ফ্রিকশন, এস মনে হচ্ছে এটা দেখে 1 মিনিট, স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু মাইনাস দিস ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা, ইকুইলিব্রিয়ামে রয়েছে, এটা আনত তল বরাবর ইকুইলিব্রিয়ামে আছে, তো এইরকমভাবে লেখা যায় ওপর দিকের ফোর্স ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স। আচ্ছা, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় মিউ এন, তাকে এখানে আমি লিখে দিচ্ছি মিউ এন। এনের ভ্যালু কি? এটা তো সম্পূর্ণ ইকুইলিব্রিয়ামে রয়েছে, তো এই বরাবর যদি আমরা নততলের সঙ্গে পারপেন্ডিকুলারলি ওয়াই অ্যাক্সিস ধরি এবং নততল বরাবর যদি এক্স অ্যাক্সিস ধরতাম, এই বরাবর এক্স অ্যাক্সিস ধরতাম, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়াম কি? এন ইকুয়ালস টু, এখানে পাশে লিখে রাখি, এন ইকুয়ালস টু এমজি কস থিটা। সো এখানে এন এর ভ্যালু বসিয়ে দেওয়া যাক মিউ এমজি কস থিটা। সো উই ক্যান রাইট মিউ ইকুয়ালস টু, এখান থেকে দেখো ট্যান থিটা, এখানে এমজি কেটে যাবে, কস সাইন বাই কস ট্যান থিটা। এটাকে অ্যাঙ্গেল অফ ডিপোজও বলা হয়। এই অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম এই অ্যাঙ্গেল থাকতে হবে নততলের নতিকোণে, তাহলে বস্তুটা স্লিপ করা থেকে আটকে থাকবে, জাস্ট ওই অবস্থায় স্থির থাকবে। এবার এটাতে গেল ট্যান থিটা। এবার দেখো এটা এই আনত তল যাকে বলছি সেটা আসলে কি? সেটা একটা স্পর্শক এবং ট্যান থিটা কি? এই স্পর্শকের নতি। তাহলে আমরা লিখতে পারি যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, পয়েন্টটার নাম দিলাম, ধরা যাক এই পয়েন্টটা, এই কোঅর্ডিনেটটা ধরা যাক এক্স কমা ওয়াই লিখলাম, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট, কার উপরে ট্যানজেন্ট? অন কার্ভ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4 অ্যাট পয়েন্ট এক্স কমা ওয়াই, কত সেটা পেয়েছি? সেটা হচ্ছে ট্যান অফ থিটা, এবং তার ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে ইকুয়ালস টু মিউ। মিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 0.5। এবার
স্লোপকে কোনো কার্ভে স্লোপকে অন্যভাবে লেখা যায়, তো স্লোপ হচ্ছে একটা হচ্ছে ট্যান থিটা এই হিসাবে লেখা যায়, আর কি লেখা যায়, স্লোপ হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। একে তোমরা x1 y1 এরকমও নাম দিতে পারো, ঠিক আছে। তাহলে দিস ক্যান বি অলসো রিটেন অ্যাজ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। তাহলে এবার এই গ্রাফের এই y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4 এর ডিওয়াই ডিএক্স করলে কি আসে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2x divided by 4, that is x by 2, and this is equals to 0.5, that is half. So x এর ভ্যালু আসে 4। এখানে x জিজ্ঞাসা করেছে, তেমনটা কিন্তু নয়। দেখো ম্যাক্সিমাম হাইট অ্যাভাব এক্স অ্যাক্সিস, সেটা কি, এক্স অ্যাক্সিস বরাবর 4, তার ওপরে ম্যাক্সিমাম হাইট সেটা কত, ওয়াই এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। এবার ওয়াই কী করে হবো, এই মেন ইকুয়েশান থেকে কার্ভের, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4, that is 4 square by 4, that is also 4. আমার এখানে ক্যালকুলেশনে কিছু ভুল হলো কি না, সম্ভবত হয়নি, তাও ঠিক আছে দেখে নেওয়া যাক। তাহলে উত্তর হবে 4 মিটার। 4 মিটার তো উত্তর নেই, তা 1 মিনিট, মানে একটা অপশানে আমার ক্যালকুলেশনে কিছু একটা ভুল রয়েছে। দিস ইজ মিউ ইকুয়ালস টু এটা, তাহলে এটা এক্স বাই টু ইকুয়ালস টু হাফ, এক্স বাই টু ইকুয়ালস টু হাফ, আচ্ছা এখানে ভুল হয়েছে আমার, এক্স বাই টু ইকুয়ালস টু হাফ হলে এক্সের ভ্যালু 1 আসে, এক্সের ভ্যালু 1 আসে, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু কত দাঁড়াবে, ওয়াই দাঁড়াবে এক্স স্কোয়ার বাই 4 মানে 1/4। সো আনসার হবে 1/4 মিটার, অপশান এ, ঠিক আছে। এটা খুব ভালো অঙ্ক ছিল। এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ তার যে মেন কনসেপ্ট, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে একটা আনত তলের কোনো একটা পয়েন্টে, এমন পয়েন্টে রাখা হবে বস্তুটাকে যেটা সে সম্পূর্ণ ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট যেখানে রাখা যায়। এই হাইটে কী কী ফোর্স কাজ করবে, স্ট্যাটিক ফ্রিকশানের লিমিটিং ফোর্স, একদিকে এমজি সাইন থিটা নর্মাল রিয়াকশান তাকে প্রশমিত করবে এমজি কস থিটা, সেখান থেকে আমরা মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, এটাকে বলা হয় এই থিটাকে, এই থিটা অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। এই অবস্থায় বস্তুটা জাস্ট স্লিপ করা থেকে আটকে থাকবে। অর্থ এরকম করে লেখা যেতে পারে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ। এবার ট্যান থিটা তো বেরোলো, ট্যান থিটা কী ছিল, এই আনত তল যাকে ধরা হয়েছে সেটা হচ্ছে একটা স্পর্শক বা ট্যানজেন্ট, তাহলে ট্যান থিটা হচ্ছে তার স্লোপ, তাহলে এইভাবে আমরা বের করলাম। তাহলে মিউ ডিওয়াই ডিএক্সের ভ্যালু 0.5 পেলাম, সেখান থেকে সলভ করে নিই, এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1/4, এখানে ওয়াইয়ের ভ্যালু জিজ্ঞাসা করেছিল। আচ্ছা নেক্সট, এটা খুব সহজ অঙ্ক, কিন্তু এটা কিন্তু অঙ্কটা অনেক সময় স্টুডেন্টরা গড়বড় করে ফেলে। কোথায় গড়বড় করে দেখো ভালো করে। A simple pendulum of length 4 meter is located at a height r above the surface of earth. If time period of this pendulum is এরকম দেওয়া রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে। এবার টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম তোমরা সবাই জানো, নিচু ক্লাসেও পড়ে এসছো হয়তো, 2π√L/g, ঠিক আছে। এটা হচ্ছে আর্থের সারফেসে, এটা হচ্ছে অ্যাট আর্থ সারফেস। আর যদি অন্য কোনো জায়গায় বের করতে হয় তাহলে টাইম পিরিয়ড ইকুয়ালস টু √L/g ড্যাশ হয়ে যায়। জি ড্যাশ মানে এখানে জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এবার কি বলেছে, কোথায় বের করতে হবে, আর্থ থেকে আর হাইটে, আর হাইট অ্যাভাব দ্য সারফেস অফ দ্য আর্থ সারফেস থেকে আর হাইট ওপরে, তাহলে আর্থের সারফেসে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু তোমরা গ্র্যাভিটেশনে পড়তে পারো, দ্যাট ইজ জিএম ডিভাইডেড বাই r²। আর হচ্ছে আর্থের রেডিয়াস, অর্থাৎ আচ্ছা সেখান থেকে আরও আর হাইট ওপরে, সেখানে তার ভ্যালু কত হবে, জি ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস আর, দ্যাট ইজ 2r তার স্কোয়ার, দ্যাট উইল বি জিএম ডিভাইডেড বাই 2r স্কোয়ার, তার মানে 4r²। এটা হচ্ছে জি ড্যাশের ভ্যালু। তাহলে জি ড্যাশের ভ্যালু কি কেমন করে লেখা যায়, দিস ক্যান বি রিটেন অ্যাজ জি ডিভাইডেড বাই 4, ঠিক আছে। জি হচ্ছে জিএম বাই r² হচ্ছে জি ডিভাইডেড বাই 4, এইভাবে থাকলো। তাহলে টাইম পিরিয়ড, নতুন টাইম পিরিয়ড কত হবে, এর নাম টি ড্যাশ লিখলাম, দ্যাট উইল বি, এটা হচ্ছে অ্যাট হাইট আর,
from surface. So T dash will be 2 pi under root of L divided by G by 4. So this is 2 pi under root of 4L by G. এবার অপশান কীরকম দেওয়া আছে দেখো, এখানে দিয়ে আছে এক্স বাই এখানে লেংথেরও ভ্যালু দেওয়া ছিল, তো লেংথটাকে বসিয়ে লেংথের ভ্যালু দেওয়া আছে 4 মিটার, তাহলে 4 × 4, 2 pi আন্ডার রুট অফ 4 × 4 মানে 16 ডিভাইডেড বাই জি, আর ভ্যালু কি দেওয়া রয়েছে আন্ডার রুট অফ 8/x। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে তোমরা বলতে পারো 16/g = 8/x, তো 2, তাহলে x = g/2। তাহলে এটা ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। তাহলে এখানে কি বলেছে এক্সের ভ্যালু, আচ্ছা জি এর ভ্যালু হচ্ছে 10 ধরে নিই, 10/2 তার মানে 5 হবে, 5 হচ্ছে উত্তর। আচ্ছা এখানে ভুল কোথায় হয়? ভুল হয় এখানে আমরা একটা ফর্মুলায় গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে পড়ি যে আর্থের রেডিয়াস হচ্ছে r, সেখান থেকে খুব সামান্য h ডিস্টেন্স, যেখানে h ইজ মাচ লেস দ্যান r, এই ডিস্টেন্সে যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বের করা হয় তার ভ্যালু কত হবে? জি ড্যাশ ইকুয়ালস টু, আমরা কীরকম বের করেছি, gm ডিভাইডেড বাই r প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার এখান থেকে r কমন নিয়ে নাও, r² কমন নিয়ে নাও, ইনফ্যাক্ট r² কমন নিলে দাঁড়ায় 1 প্লাস এইচ ডিভাইডেড বাই r তার হোল স্কোয়ার। তো gm/r² হচ্ছে g, আর নিচে দাঁড়াবে এভাবে দাঁড়াবে 1 প্লাস এইচ বাই r তার (2)। এবার h মাচ লেস দ্যান r, তাহলে h/r ইজ মাচ লেস দ্যান 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস x⁻n এর ফর্মুলা, যেখানে x ইজ মাচ লেস দ্যান 1। তাহলে এর ফর্মুলা দ্বারায় আমরা ইনফাইনাইট সিরিজে পাই, এর ফর্মুলা দ্বারায় 1 - nx। তো এখান থেকে পাওয়া যায় g × 1 - x এর জায়গায় h/r, তো n এর জায়গায় হচ্ছে 2, আর এখানে মাইনাস সাইনটা নিচে নামবে 2h/r। এবার স্টুডেন্টরা ভুল করে যে এই এইচ এর জায়গায় r ধরে নেয়, আমাদের প্রশ্নে দেওয়া আছে r ডিস্টেন্স ওপরে রয়েছে, তাহলে এখানে যদি আমি ধরে নিতাম তাহলে জি ড্যাশের কীরকম ভ্যালু বেরোতো, g × 1 - 2r/r, সো 1 - 2 - g বেরিয়ে যেত, সেটা কিন্তু একদম ভুল হয়ে যেত এই অঙ্কটা করার সময়। ঠিক আছে, হয়তো 10 আনসার বের করে কেউ রেখে দিত, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হতো। কেন ভুল হতো? এই কন্ডিশনটা, এই ফর্মুলা আনতে গেলে, এই ফর্মুলায় যদি আনতে হয় তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে যে এইচকে, হাইটটাকে মাচ লেস দ্যান r হতে হবে। এবার হাইটটা যদি r/2 বা r বা 2r এরকম হয়ে যায়, তখন আমাকে মেন ফর্মুলা লিখতে হবে, দ্যাট ইজ g ড্যাশ ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা, এখান থেকে এটা এসছে, তাহলে এখান থেকে এটা এসছে এই কন্ডিশন ইউজ করে। তাহলে r প্লাস যেটা দেওয়া রয়েছে r তার স্কোয়ার, হাইটের জায়গায় এখানে r দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেইন ফর্মুলা, আর এই ফর্মুলাটা আমরা বাইনোমিয়াল দিয়ে পাই। কখন এটা পাই? দিস ইজ ভ্যালিড ফর when h is much less than r, ক্যাপিটাল R হচ্ছে আর্থের রেডিয়াস। তাহলে বোঝা গেছে এটা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক ছিল। দেন এই অঙ্কটা খুব সহজ, ডাইমেনশন অ্যানালিসিসের অঙ্ক, কিন্তু এখানে কেবলমাত্র একটু ক্যালকুলেশন বড়ও করতে হবে। মাস দেওয়া আছে, মাসকে সি হচ্ছে এখানে স্পিড অফ লাইট, তো এটা স্মল সি হতো, যাই হোক। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার একক বসাবো, তার মাত্রা ডাইমেনশন বসাবো। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রা কি মনে রাখবে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রা হচ্ছে মোমেন্টামের মাত্রার সঙ্গে সমান হয়, অর্থাৎ mv এর মাত্রার সঙ্গে সমান হয়। একবার দেখে নেওয়া যাক প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কোথায় পাই। একটা ফোটনের জন্য এনার্জি হচ্ছে h × নিউ হচ্ছে সেখানে ফ্রিকোয়েন্সি, এটাকে এভাবে লেখা আছে hc/λ। ঠিক আছে, আচ্ছা তাহলে h এর ডাইমেনশন হচ্ছে এনার্জির ডাইমেনশন ইন্টু ল্যামডা হচ্ছে লেংথের ডাইমেনশন ডিভাইডেড বাই সি এর ডাইমেনশন, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। তাহলে এনার্জির ডাইমেনশন হচ্ছে কার্য, তো mL(T⁻²), এটা হচ্ছে ফোর্স, তার সঙ্গে L গুণ করলে কার্য, এর সঙ্গে ল্যামডা হচ্ছে L, আর এটা হলো 1 মিনিট hc/λ, হ্যাঁ ঠিক আছে, আর সি হচ্ছে
স্পিড, তার মানে এল টি টু দি পাওয়ার -2। আমি সম্ভবত এখানে একটু ভুল বলেছি, দেখে নেওয়া যাক, মিলিয়ে নেওয়া যাক। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো কাটলো, এই দুটো কাটলো, তাহলে দিস ইজ ml স্কোয়ার, সরি -2 লিখেছি আমি, 1 মিনিট, টু দি পাওয়ার -1, তাহলে ml স্কোয়ার ইন্টু টি। আচ্ছা, ভরবেগ কি এটা, টি টু দি পাওয়ার -1, একবার দেখে নেওয়া যাক। এটা সম্ভবত ভরবেগ নয়, এল, মানে এল আর এল কাটলো, ঠিক আছে, এটা ভরবেগ না, এটা mvr হবে এখানে, পি ইন্টু আর, এম মানে ভরবেগ ইন্টু আর, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা mvr হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। যাই হোক, তাহলে আমরা এইচের ইয়ে পেলাম। আচ্ছা, কী লিখেছি এখানে, এটা ভুল করেছিলাম, সঠিকটা কি, এইচের মাত্রা কি পেয়েছি, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কীরকম, এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে এমভি, আর তার সঙ্গে এল একটা যুক্ত রয়েছে, মানে আর যুক্ত রয়েছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের। আচ্ছা, আমাদের কি দিয়েছে, মাস হচ্ছে তার মানে এম, তারপর অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড, সি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কী বলেছে, টু দি পাওয়ার পি। আচ্ছা, জি এর মাত্রা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা, জি হচ্ছে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই মাসের স্কোয়ার, ঠিক আছে। আমরা জানি এফ জি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু জি ইন্টু দুটো মাস সেম হলে মাসের স্কোয়ার ডিভাইডেড বাই লেন্থ, ডিস্টেন্স স্কোয়ার। সো দিস ইজ এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার, এটা হচ্ছে এম স্কোয়ার, দিস ইজ এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। সো সেটা দেওয়া রয়েছে টু দি পাওয়ার -1/2, কিছুই না, এখানে কেবলমাত্র ধৈর্য ধরে অঙ্কটাকে করতে হবে, ইন্টু এইচ হচ্ছে আমাদের এখানে পেয়েছি ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1, তার ওপরে কত, হাফ। আচ্ছা, তাহলে এখানে পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে তো একটাই ভ্যারিয়েবল রয়েছে, তাহলে কেবলমাত্র একটা দেখে নাও, এখানে এদিকে টি নেই, তাহলে টি এর জন্য দেখে নাও, এখানে প্রথমটার জন্য পাবো -p, তারপরেরটার জন্য এখানে পাবো -2 আর -1/2 কেটে নিয়ে 1 হয়ে গেল, +1, আর এখানে -1 আর হাফ করে -1/2, দিস ইকুয়ালস টু 0, কারণ এটা হচ্ছে এম মানে হচ্ছে টি টু দি পাওয়ার 0 আর এল টু দি পাওয়ার 0। তাহলে এল এর জন্য তোমরা দেখে নিতে পারো ক্রস চেক করার জন্য। সো পি ইকুয়ালস টু হাফ। আচ্ছা, একবার ক্রস চেক করে নিই, এল এর জন্য ধরে নিই, এল এর জন্য এদিক প্রথমটার জন্য আছে পি, তারপরেরটার জন্য রয়েছে -3/2, তারপরেরটার জন্য রয়েছে 1, তাহলে পি ইকুয়ালস টু হাফ বেরোলো এখানেও, তাহলে পি ইকুয়ালস টু হাফ, 0.5, ঠিক আছে। এখানে কিন্তু ভালো অঙ্ক, এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টে যদি এগুলো মনে রাখার দরকার নেই, এইগুলো আমি লিখেছিলাম, এটা মনে রাখার দরকার নেই, সিম্পলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা একটা ইলেকট্রনের জন্য যে এনার্জির ফর্মুলা জানি সেখান থেকে লিখব। সিমিলারলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এরকম একটা অঙ্ক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নিয়ে এর পরেও রয়েছে, তার মাত্রাটা আমরা এখান থেকে ইউজ করে নেব, তবে ওখানে বের করতে হতো আলাদা করে। আচ্ছা, দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা খুব সহজ, percentage error in measuring length and diameter of a resistor is 0.1 each. Find the percentage error in measuring its resistance. এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, রেজিস্ট্যান্সের R ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। যদি এটা সিলিন্ড্রিকাল ডায়ামিটার দেওয়া রয়েছে, তার মানে সিলিন্ড্রিকাল রেজিস্ট্যান্স, তার জন্য কি হয়, সিলিন্ডারের ইয়ে কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে রো এল ডিভাইডেড বাই πr²। এবার আরকে লেখা যায় d/2, আর হচ্ছে ডায়ামিটার, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে উই ক্যান রাইট রো ইন্টু এল ডিভাইডেড বাই d/2 তার স্কোয়ার। তো কনস্ট্যান্টগুলোকে আমি একই জায়গায় করে দিই, তাহলে রো কনস্ট্যান্ট থাকবে যে কোনো মেটেরিয়ালের জন্য, ডিভাইডেড বাই পাই, আর এখানে কত আসবে, 4 আসবে, তাহলে 4টা ওপরে চলে যাবে, 4π ডিভাইডেড বাই রো, এটা কনস্ট্যান্ট পুরো, এল ভ্যারিয়েবল আর ডি হচ্ছে আমার ভ্যারিয়েবল।
ঠিক আছে, তাহলে এটা কিরকম করে লেখা যায়, কে সাম কনস্ট্যান্ট ইন্টু এল ডি স্কোয়ার, দিস ইজ মাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরপর এররের বেসিক কনসেপ্ট লাগাও। আমরা কি করি, দুই পারে লগ নিয়ে নিই, তাহলে ln r ইকুয়ালস টু ln k, লগ নেই এবং যা কিছু আচ্ছা লগ প্রথমে লগ নেওয়া যাক, দেন হচ্ছে প্লাস ln l মাইনাস 2 ln d। এবার ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করার পর যেখানে মাইনাস আসছে সবগুলোকে প্লাস করে দিই, তাহলে dr বাই r। এটা কেন ডিফারেন্সিয়েট করছি, দেখো এখানে 0.1 খুব সামান্য পরিমাণে এরর হয়েছে, তো স্মল এররের জন্য এই কাজটা করি, এই কাজটা আমরা স্মল এরর বের করার জন্য করি। 5%-এর চেয়ে কম এরর হলে এই কাজটা করে থাকি। তাহলে dr বাই r, dr হচ্ছে টোটাল এরর, বাই r করলে ফ্র্যাকশনাল এরর আসবে, এর ইন্টু 100 করলে পার্সেন্টেজ এরর আসবে। আচ্ছা কে ln কে কে দিয়ে ডিফারেন্সিয়েট, তাহলে কে তো হচ্ছে কনস্ট্যান্ট আর ডিফারেন্সিয়েশন 0, ln l কে l দিয়ে ডিফারেন্সিয়েট, সো dl বাই l, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস নিয়ে নিই, 2 ইন্টু ডি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারকে ডায়ামিটারের সাপেক্ষে, তো ln ডিকে ডি এর সাপেক্ষে, সো ডি অফ ডায়ামিটার, ডায়ামিটারকে ক্যাপিটাল ডি লিখছি আমি এখানে, হ্যাঁ, ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তাহলে একবার এখানেও করে দেওয়া যাক, এটা হচ্ছে ln ডি, ক্যাপিটাল ডি হিসেবে লিখছি। আচ্ছা তাহলে এটা নিচেরটাও ক্যাপিটাল ডি হবে, রাইট। তাহলে প্রথমটার জন্য তাহলে কী কী পেলাম, আমি এখানে ফ্রেশ করে লিখছি, এখানে অন্য একটা অঙ্ক এখানে ইয়ে করে কপি করে নিয়েছি। dr বাই r প্রত্যেকটার সঙ্গে 100ও গুণ করে দাও এখানে, ইকুয়ালস টু dl বাই l ইন্টু 100 প্লাস 2 d বাই d ইন্টু 100। ব্যাস, এবার কী কী বলা রয়েছে, যে লেংথ আর ডায়ামিটারের পার্সেন্টেজ এটা হচ্ছে 0.1, ব্যাস। তাহলে রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ এরা বের করতে বলেছিল, মেজারিং রেজিস্ট্যান্স, তাহলে বের করে নেওয়া যাবে। তাহলে প্রথমটার জন্য 0.1, পরেরটার জন্য 2 ইন্টু 0.1, আমি পার্সেন্টেজ করে নিয়েছি 100 ডিগ্রি করে, তাহলে dr বাই r ইন্টু 100 পার্সেন্টেজ কত দাঁড়াবে, পার্সেন্টেজ এরার দাঁড়াবে 0.3। ঠিক আছে, তাহলে 0.332, এক মিনিট, এখানে অপশানে কিছু সম্ভবত অপশানে ভুল রয়েছে, 0.3 হওয়ার কথা, এটা 0.3, সি হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশানে কিছু একটা ভুল রয়েছে এখানে। আচ্ছা, এরপরের অঙ্ক 12 নম্বর দেখে নেওয়া যাক। বলেছে যে ফাইন্ড ডিস্টেন্স ফ্রম অরিজিন অফ দ্য পয়েন্ট বিটুইন টু চার্জেস হোয়ার দ্য নেট ইলেকট্রিক ফিল্ড ইজ 0। একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এইখানে অরিজিন থেকে ধরা যাক এক্স ডিস্টেন্সে একটা পয়েন্টে আমাকে কিউ এর জন্য এবং 3q এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড 0 হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে এটা এখান থেকে রয়েছে প্লাস কিউ এর সঙ্গে এক্স ডিস্টেন্সে রয়েছে, প্লাস 3q এর সঙ্গে কত ডিস্টেন্সে আছে, আর মাইনাস এক্স ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা আর মাইনাস এক্স, তাহলে এই পয়েন্টের জন্য, পয়েন্ট পি এর জন্য, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি তাকে করতে হবে 0। তাহলে সেটার ভ্যালু কত কত দাঁড়াবে, একদিকে হচ্ছে আমার কে কিউ বাই এক্স স্কোয়ার, অন্যদিকে দাঁড়াবে কে 3q বাই, আচ্ছা আর কিছু ধরলাম, বাই আর মাইনাস এক্স তার স্কোয়ার। So this can be written as 3x square equals to, আমি একবারে করছি, কে কিউ কাটলো, 3 দিয়ে গুণ করলাম, এখানে এই দিকে করলাম, সো এটাকে এক্সপ্যান্ড করলে আসে আর স্কোয়ার মাইনাস 2x প্লাস 2rx প্লাস এক্স স্কোয়ার। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ এক্স স্কোয়ারের, এক্সের ভ্যালু বের করবো, সো এক্স স্কোয়ারের ইকুয়েশন আনবো, 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু আর মাইনাস আর এক্স আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এটা তোমরা সিদ্ধাচার্য লাগিয়ে নাও, মাইনাস বি, এখানে হচ্ছে এক্স হচ্ছে ভ্যারিয়েবল 2r, তাহলে মাইনাস বি হচ্ছে মাইনাস 2r প্লাস, এখানে মাইনাস তো লাগানো যাবে না, এক্সের ভ্যালু পজিটিভ নিতে হবে, এখান থেকে এক্সের ভ্যালু পজিটিভ ডিরেকশানে নিয়েছে, তো প্লাস বি স্কোয়ার মাইনাস
4ac বাই 2a, ঠিক আছে, বোঝা গেছে, 4ac বাই 2a। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে আর মাইনাস আর, নিচে সবকটা থেকে 2 বেরোবে, তো 2 কমন নিয়ে নিই, 2 কেটে নিই, দেন এখান থেকে আর স্কোয়ার বেরোবে, কারণ 4 কমন নিয়ে 2 হিসেবে বের করে নিয়েছি, 2 আর 4 কেটে নিয়েছি, ঠিক আছে, এখানে এটা কেটে নিয়েছি, প্লাস 2r স্কোয়ার, তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন হয়ে যাবে, তাহলে আর বাইরে থাকবে, ভেতরে থাকবে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আর এর এক্সের ভ্যালু, তাহলে কোনটা দাঁড়াচ্ছে √3 -1 বাই 2 আর, এটা বি হচ্ছে সঠিক উত্তর। এটাও কেবলমাত্র ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, একদম বাকি কনসেপ্ট কিচ্ছু ছিল না। পি এর জন্য প্লাস কিউয়ের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই বরাবর, আর প্লাস 3q এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই বরাবর, এই দুটোকে ইকুয়াল হতে হবে, তাহলে পি এর ইলেকট্রিক ফিল্ডকে 0 হতে হবে, ঠিক আছে। দেন এই কোয়েশ্চেনটা আমরা কি করে সলভ করব, সিস্টেম মেথডে, এরকম পুলির অঙ্ক, এরকম সিম্পল পুলির অঙ্ক দেখতে গেলে সিস্টেম মেথড ইউজ করব। তাহলে কোনটাকে সিস্টেম হিসেবে ধরবো, এই দুটো মাসকে পুলির ওপর দিয়ে থাকা, কি বলেছে, এটার মাস দেওয়া রয়েছে 10 কেজি, দেন অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এর যে অ্যাক্সিলারেশন, এটা এই দিক বরাবর, এটা ভারী, তো এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরও অ্যাক্সিলারেশন ওপর এই স্ট্রিং বরাবর হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এর আগেও বলেছিলাম, দুটো বডিকে স্ট্রিং দ্বারা অ্যাটাচ করা থাকলে, স্ট্রিংটা যেহেতু অসম্প্রসারণযোগ্য, ইনএক্সটেন্সিবল, সেক্ষেত্রে এম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করলে এই স্মল এমটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করবে। ফাইন্ড দ্য মাস এম। এবার এই সিস্টেমটার জন্য, এই দুটো মাসের সিস্টেম যেটা দড়ি দিয়ে জুড়ে রয়েছে, এর জন্য আমরা এখানে লিখে দিই, এর জন্য আমরা অ্যাক্সিলারেশন ডাইরেক্ট লিখতে পারি সিস্টেম কনসেপ্ট দিয়ে। টোটাল ফোর্স হচ্ছে এই মাসটার জন্য, এই মাসটার জন্য কী ফোর্স রয়েছে, এর ওয়েট হচ্ছে 100, এই বরাবর কী ফোর্স হয়, mg sin থিটা, তাহলে এম হচ্ছে 10, জি হচ্ছে 10, 100 হলো sin 53 ইজ cos 37, that is 4/5, so this is 80। আচ্ছা, এই বরাবরও কত পড়বে, এটারও বের করে রেখে দেওয়া যাক, mg 10 ইন্টু এম, জি হচ্ছে 10 ধরে নিচ্ছি, sin 37 হচ্ছে 3/5, so this is 6m। তাহলে অ্যাক্সিলারেশন টোটাল কত, এই বরাবর টোটাল ফোর্স পড়ছে, তাহলে টোটাল ফোর্স হচ্ছে 80 মাইনাস 6m ডিভাইডেড বাই দুটোর মাসের সমষ্টি, তাহলে এটার মাস যদি m ধরা হয় আর এটার মাস 10 বলা আছে, দিস ইজ গিভেন অ্যাজ 2। তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে না পারো, তাহলে আমার পুলির যে বেসিক অঙ্ক, যেখানে আমি সিস্টেম মেথডে পুলির বা অন্যান্য অঙ্ককে করার চেষ্টা করেছি, সেই ভিডিওটা দেখতে পারো, আমরা ভিডিওটা কার্ডে জুড়ে দেব। তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, তাহলে এখান থেকে সলভ করে নিয়ে এম এর ভ্যালু পেয়ে যাব, সো উই ক্যান গেট 80 minus 6m, so 80 minus 6m equals to how much, 2m plus 20। তাহলে 8m equals to, এই বরাবর আসলে 60, so m equals to 60/8, 4 দিয়ে করলে 2, 7.5 এত কেজি, সো ডি হচ্ছে রাইট অপশন, ঠিক আছে। এটা সুন্দর অঙ্ক, ছোট্ট সুন্দর অঙ্ক। আচ্ছা, এরপরে এটা খুব সহজ অঙ্ক, লজিক গেটের অঙ্ক। লজিক গেটের অনেক অঙ্ক দেয়, প্রত্যেকবার সমস্ত এন্ট্রান্স পরীক্ষাতে দেবে, এবং লজিক গেটের অঙ্ক কিন্তু ভুল করলে হবে না একদম। তোমরা ডি মর্গানের সূত্র, বিভিন্ন লজিক গেট কোনটা কোন সিম্বল কাকে বোঝায়, a+1, a+0, a.1, a.0, এগুলোর ভ্যালু কত কত হয় সেটা জেনে রেখো, এবং সেই সঙ্গে বুলিয়ান অ্যালজেব্রাও একটুখানি সলভ করে রেখো, যে বাইনারিতে কোনো নাম্বার কী করে লেখা হয়, ডেসিমালে কেমন করে কনভার্ট করা হয় ইত্যাদি। তাহলে এটা হচ্ছে প্রথমটা নট গেট, তাহলে এ ঢুকে নিয়ে এখানে আউটপুট বেরোলো a0, এখান থেকে বি ঢুকে বি এর আউটপুট বেরোলো b0। এটা কোন ধরনের গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এখান থেকে আসবে অ্যান্ড গেট এবং তার সামনে নট আছে, তাহলে অ্যান্ড গেটের আউটপুট হবে a0 b0, a0 অ্যান্ড b0,
আর তার সঙ্গে নট আছে এখানে, তাহলে এ নট অ্যান্ড বি নট তার হোল নট, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ওয়াই। তাহলে দিস ইজ মাই ওয়াই। তাহলে এখান থেকে ডি মর্গানের সূত্র লাগাচ্ছে। ডি মর্গানের সূত্র কী বলছে, যদি এ ডট বি তার উপরে এরকম বার থাকে তাহলে হয়ে যায় এ বার প্লাস বি বার। এবার এর জায়গায় এখানে এ বার রয়েছে, তাহলে এটাকে ভাঙলে দাঁড়াবে এ বার তার উপরে বার প্লাস বি বার তার উপরে বার। তাহলে এর ওপরে দুবার নট, দুবার ঋণাত্মকে ধনাত্মক হয়ে যায়, তাহলে এ নট তার ওপর আবার নট, তাহলে দিস ইজ এ প্লাস বি। সো দিস ইজ সিম্পলি অ্যান অর গেট। সি হচ্ছে সঠিক উত্তর। তো একদম সহজ কোয়েশ্চেন ছিল। দেন বুলেট, এটা বুলেট লেখা আছে, হ্যাঁ। A bullet of mass 20 m and velocity 200 meter per second gets embedded inside a bob of mass 1 kg of a simple pendulum. What will be the maximum height that the system rises? তাহলে এখানে বুঝে নেওয়া যাক কীরকম দেওয়া আছে। একটা সিম্পল পেন্ডুলাম, তার এখানে বব রয়েছে। এবার ববটা এখানে রয়েছে, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এই পজিশনে যদি স্থির থাকে তাহলে সিম্পল পেন্ডুলামটা ইকুইলিব্রিয়াম পজিশনে কী হয়, নেট ফোর্স শূন্য হয়। নেট ফোর্স শূন্য হওয়ার জন্য অ্যাক্সিলারেশন শূন্য হয়। যদি এই অবস্থায় ভেলোসিটিও শূন্য হতো, পেন্ডুলামটা স্থির থাকতো, কোনো এসএইচএম করতো না। এবার একটা বুলেট এসে হিট করেছে এবং বুলেটটা এমবেডেড হয়ে গেছে, অর্থাৎ এখানে ইনইলাস্টিক কলিশন হয়েছে। তাহলে এই পেন্ডুলামটা এই অবস্থায় কিছু কিছু মোমেন্টাম পাবে, মানে তার ভেলোসিটি বেড়ে যাবে, ঠিক আছে। এই বব এবং বুলেট সিস্টেমের কিছু ভেলোসিটি বা স্পিড থাকবে, সেই স্পিডের জন্য এই পেন্ডুলামটা ওপর দিকে রাইজ করবে। এবার কতক্ষণ অবধি রাইজ করবে, যতক্ষণ এই বুলেটার পেন্ডুলামটা, বুলেটার ববের যে পেন্ডুলামটা তার ভেলোসিটি জিরো না হবে, তার ভেলোসিটি বলছে স্পিড জিরো হবে ততক্ষণ পর্যন্ত। তাহলে আমরা এখানে দুটো কনসেপ্ট ইউজ করব। কী কী? প্রথমটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এবং দেন শক্তির সংরক্ষণ সূত্র। দুটো ইউজ করলে আমার হয়ে যাবে এনার্জি বলতে মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, প্রথমে লিনিয়ার মোমেন্টাম কেন ইউজ করবো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দেখো এখানে বুলেট এসে ববটাকে হিট করেছে, এই হিটটা হচ্ছে একে বলা হয় ইম্পালসিভ ফোর্স। বুলেট যা ববের ওপরে ফোর্স অ্যাক্ট করেছে সেটা হচ্ছে ইম্পালসিভ টাইপের ফোর্স। এবার এই ফোর্সের জন্য শুধুমাত্র মোমেন্টামের চেঞ্জ হয়। এই বব এবং বুলেট এই পুরো সিস্টেমের ওপরে এক্সটার্নাল কোনো ফোর্স নেই, এই বব এবং বুলেটের মধ্যেই যা ফোর্স কাজ করেছে। আর প্রথমে তো এই দড়িটাও এই ফোর্সের সঙ্গে, যদি এখানে ফোর্সটা ধরা যাক, এটা বুলেট রয়েছে, এটা বব, তাহলে এদের মধ্যে ফোর্স কাজ করেছে এন দিয়ে লেখা হলো, এবং টেনশনটা কোন দিকে রয়েছে, তার সঙ্গে লম্ব বরাবর, তাহলে এই এনের কোনো কম্পোনেন্ট টেনশন বরাবরও কাজ করবে না। সুতরাং এই পুরো সিস্টেমের ওপরে এক্সটার্নাল ফোর্স হচ্ছে শূন্য, ঠিক আছে। এদের ওয়েটটা তো নিচের দিকে কাজ করছে, সেটাও এক্সটার্নাল ফোর্স শূন্য কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। যেদিকে মোমেন্টাম গেন করে, যেদিকে ইনিশিয়াল স্পিড গেন করেছে, সেটাও এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে। সেজন্য আমি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন লিখতে পারি অ্যালং এক্স অ্যাক্সিস বা অ্যালং হরাইজন্টাল অ্যাক্সিস, রাইট। আচ্ছা, কী লিখতে পারি লিনিয়ার কনজারভেশন মোমেন্টামে, ফাইনাল মোমেন্টাম ইকুয়ালস টু ইনিশিয়াল মোমেন্টাম। এগুলো খুব সহজ। তাহলে ফাইনাল মোমেন্টাম, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি, ইনিশিয়ালি ববটার মাস কত ছিল 1 কেজি, তার স্পিড কত ছিল 0, ভেলোসিটি বা স্পিড এখানে খালি আমরা যদি ম্যাগনিটিউডকে ইকুয়াল করি তাহলে হয়ে যাবে। তাহলে দিস ইজ 1 কেজি, 1 ইন্টু 0, এটা ইনিশিয়াল। ফাইনাল কত, একের সঙ্গে কত জুড়লো 20 গ্রাম, 20 গ্রাম মানে হচ্ছে 0.02 কেজি, তাই কি? ঠিক আছে। তাহলে 1.02 কেজি, এবং তার স্পিড কত, স্পিড হচ্ছে, আমরা একটু ভুল করেছি এখানে, 1 মিনিট, প্রথম ইনিশিয়ালেরটা একটা ছিল, 1 মিনিট। ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম, সহজ জিনিস, ভুল কী করে হলো জানি না। প্রথমে ববটা স্থির অবস্থায় ছিল, তো 1 কেজি ইন্টু 10, প্লাস বুলেটের ইনিশিয়াল কত ছিল, বুলেট হচ্ছে 20 গ্রাম, সো 0.02 ইন্টু তার স্পিড হচ্ছে 200 মিটার,
ইকুয়ালস টু ফাইনাল স্পিড আমরা ধরে নিচ্ছি ভি, এবং ফাইনাল তাদের একসঙ্গে তারা বুলেটটা গিয়ে ববের মধ্যে এমবেড হয়ে গেছে, তাহলে এমবেডেড হওয়ার কালীন তাদের টোটাল মাস হচ্ছে 1.02। সো সলভ করলে কত দাঁড়ায়, এখানে 0, এখানে 4 ইকুয়ালস টু 1.02 ইন্টু ভি, তাহলে ভি ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1.02, অলমোস্ট ইকুয়ালস টু 4 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি করে নেওয়া যাক। সেখানে কি করব, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। সো ইনিশিয়াল যখন এই অবস্থা, ইনিশিয়াল বলতে যে সময় বুলেটটা এমবেডেড হয়ে গেছে সেই সময় স্পিড কত, স্পিডটা আমরা বের করেছি, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 1.02। কোন এখানে আমার ক্যালকুলেশনে মিস্টেক হলে একটু দেখে নিও। আচ্ছা, তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ ইনিশিয়াল হচ্ছে 1/2 ইন্টু 1.02 ইন্টু 4 ডিভাইডেড বাই 1.02 তার স্কোয়ার। আচ্ছা, ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত, ধরে নেওয়া যাক এই অবস্থায় যখন একদম নিচের লেভেলে রয়েছে তখন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, ধরে নিচ্ছে, এটা আমরা অ্যাজিউম করছি। তাহলে আমরা যখন কোনো হাইটে উঠবে, এটা কোনো হাইটে উঠবে, সেখানে আমরা পোটেনশিয়াল এনার্জি mgh এই ফর্মুলা দিয়ে লিখতে পারবো। আচ্ছা, ফাইনাল কাইনেটিক এনার্জি কত, 0, কারণ এই অবস্থাতে স্পিড 0 হয়ে গিয়েছে, তো 1/2 mv² করলে 0 চলে আসে। এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কত, সেটা হচ্ছে mgh, m হচ্ছে 1.02 ইন্টু জি ইন্টু এইচ, রাইট। এবার এই দুটোকে সলভ করো, এটাকে সলভ করলে দেখো কী পাবে, এখান থেকে একটা কেটে গেল, দেন 4 স্কোয়ার মানে 16, আর এখানে 2 দিয়ে কেটে নিয়ে 8 ডিভাইডেড বাই 1.02, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.02 ইন্টু 10 ইন্টু এইচ, ক্যালকুলেশানে রয়েছে এখানে। তাহলে এইচ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 1.02 ইন্টু 1.02 ইন্টু 10, তাহলে এটাকে রাফলি ক্যালকুলেট করো, 1.02কে রাফলি 1 ধরলাম, তাহলে এটা 8/10, মানে এর ভ্যালু হচ্ছে রাফলি 0.8-এর কাছাকাছি হবে। দেখা যাক কী অপশান দেওয়া আছে। 70, 80, 80 তো হবে না, 80-র চাইতে একটু কম হওয়ার কথা, তাহলে অলমোস্ট 80 হতে পারে, তাহলে অলমোস্ট 80 হতে পারে, সরি এখনো আমরা বের করেছি, হ্যাঁ ঠিক আছে, অলমোস্ট 80 হতে পারে এটা। ঠিক আছে, আমি আরেকভাবে করে নিচ্ছি, এইচ ইকুয়ালস টু, সরি কী করছি, এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g, এভাবে লেখা যায়। তাহলে ভি হচ্ছে পেয়েছি কত, 4 ডিভাইডেড বাই, তাহলে ঠিকই করেছি আমি, 4 স্কোয়ার ডিভাইডেড বাই 1.02 ইন্টু 1.02 ইন্টু 2 ইন্টু 10, ঠিকই আছে। এটা অলমোস্ট 80 অলমোস্ট এটা 0.8 বেরোচ্ছে, তাই তো? 0.8 মানে কত, এটা হচ্ছে অলমোস্ট 80 সেন্টিমিটার, তাহলে এটাই রাইট অপশান হবে। ঠিক আছে, বি হচ্ছে রাইট অপশান। আচ্ছা, 16 নম্বর, এই একটা অঙ্ক করে নিই আমরা, এই পর্বের জন্য এই পার্টটাকে শেষ করব, এরপরে আবার নেক্সট পার্টে 3টে পার্টে আমাদেরকে করতে হবে। টোটাল 50টা কোয়েশ্চেন রয়েছে। তাহলে বডি, এটা সহজ কোয়েশ্চেন, আ বডি অফ মাস 4 kg experiences 2 forces, then the acceleration acting on the body is কত। তাহলে দুটো ফোর্সের প্রথমে আমরা ভেক্টর সামেশন করে নেওয়া যাক, F1 প্লাস F2, এটা হচ্ছে নেট ফোর্স, তার ভেক্টর কত দাঁড়াচ্ছে, এই দুটো যোগ করে নিয়ে 8, এই দুটো যোগ করে +4, এই দুটো যোগ করে +4, তাহলে 8i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে ম্যাগনিটিউড নিলে কত দাঁড়ায়, 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 64 প্লাস 16 16 32, সো √96। দেখা যাক কী বলেছে। দেন দ্য অ্যাক্সিলারেশন অ্যাক্টিং অন দ্য বডি, 96কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে নেট ফোর্স ডিভাইডেড বাই মাস, সো √96 ডিভাইডেড বাই 4।
কত দাঁড়াচ্ছে এটা, এগেন এগুলো সমস্ত ক্যালকুলেশনের অঙ্ক। তো 24 × 4 96 হচ্ছে কত দাঁড়ায়, 6 × 16 এইভাবে লিখতে পারি। তাহলে 4 এখান থেকে 16 বের করলে 4 হবে, 4 4 কেটে গেল, √6। √6 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2, তাহলে 2-এর চাইতে বেশি, 2-এর চাইতে বেশি এই দুটো হতে পারে। আচ্ছা, √9 হচ্ছে 3 হয়, তাহলে 3-এর চেয়ে বেশি হবে না, তাহলে এ হচ্ছে রাইট অপশান। √9 হচ্ছে 3 হয়, তাহলে 3-এর চাইতে তো বেশি হবে না, আর এইগুলো তো হতেই পারে না, তাহলে এ হচ্ছে অপশান। ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু আছে, মাস অফ অ্যাক্সিলারেশন অ্যাক্টিং অন দ্য বডি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমরা মনে হয় একটা জিনিস অমিট করেছি, এটা আমরা একটু অপশানটা মিলিয়ে দেখে নেবো সেটা করে। দেখো এখানে মাস দেওয়া রয়েছে এত কেজি, তাহলে এর ওপর তো আরেকটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে এর ওপরে এর ওয়েটও কাজ করবে, ওয়েটের ভ্যালু কত দাঁড়াবে, -40 J ক্যাপ। তাহলে নেট ফোর্সটা কত দাঁড়াচ্ছে, আমরা একবার এই ওয়েটটাকে অ্যাড করে নিয়ে একবার আনসারটা বের করে দেখে নিই। তাহলে নেট ফোর্স কত বেরোবে, নেট ফোর্সের আমরা একবারে ম্যাগনিটিউড লিখে দেবো। তাহলে আই ক্যাপ বরাবর কিছু চেঞ্জ হবে না, এই বরাবর চেঞ্জ হবে, -40 + 4, তার মানে 36। ঠিক আছে, 36 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে, এখানে তো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। এটা আমরা এর পরের পার্টে আমি এটার অপশান দেখবো, এটা তোমরা একটু চেক করে দেখতে পারো। এটা ডিভাইডেড বাই অ্যাক্সিলারেশন কত দাঁড়াবে, এটা ডিভাইডেড বাই 4, এটা ডিভাইডেড বাই 4 দাঁড়াবে। তাহলে তোমরা একটুখানি চেক করে নিয়ে আমাকে বলো যে এর অপশান কী দাঁড়াচ্ছে, যদি এই দুটোর মধ্যে কোনো একটা অপশান চলে আসে, আর আমিও এর পরের পার্টে এই অঙ্কটাকে অ্যাড্রেস করে দেবো। ঠিক আছে, আপাতত এই দুটো ফোর্সের আন্ডারে আনসার এরকম 2.5 সামথিং দাঁড়াবে, কিন্তু এখানে যদি ওয়েটকেও অ্যাড করে নিই তাহলে আনসার হয়তো বেশি বেড়ে যাবে, যেখানে 13.4 মতো আনসার হওয়ার কথা। রাইট, তাহলে এর পরের পার্টে আমরা আলোচনাকে কন্টিনিউ করব।